এবার দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল পাবনার সেবাশ্রমের কর্মচারী নিত্যরঞ্জনের। জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। সাতক্ষীরায় চরমপন্থী নেতা সানা গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। সাঁড়াশি অভিযানে সারা দেশে আটক প্রায় 450। বিএনপি নেতাকর্মীদের দমন করতেই সরকার সাঁড়াশি অভিযানের কৌশল নিয়েছে, আশঙ্কা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের অবাধ বিচরণ আর অসামাজিক কর্মকাণ্ডে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা। নাশকতা ঠেকাতে স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এবং রোজার শুরুতেই অসহনীয় যানজটে নাকাল চট্টগ্রামের বাসিন্দারা। লোকবল সংকটের কথা বলছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনার পরামর্শ নগরবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই হত্যার সাথে জড়িত তা এখনো জানাতে পারেনি পুলিশ। এদিকে পাণ্ডের এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার আশ্রমবাসীরা। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। পাবনা থেকে এস এ আসাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় পাবনার হেমায়েতপুরে শুক্রবার ভোরে প্রতিদিনের মতো হাঁটতে বের হন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে। কিছু দূর যাওয়ার পর পাবনা মানসিক হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। নিত্যরঞ্জন পাণ্ডের এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। আসলে সবচেয়ে নিরীহ কর্মী, তাকে এইভাবে হত্যা করা হয়েছে। আমাদের দাবি সরকারের কাছে যে এই হত্যাকাণ্ড যাতে অচিরেই বন্ধ করা হয়। পোস্ট অফিসের কাজগুলো করত, তার সঙ্গে সে ঋত্বিকতা করত, ধর্মপ্রচারের কাজটাও করত। আমরা এই ঘটনায় খুবই শোকাভিভূত। এদিকে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা পাবনা প্রশাসনকে পূর্বেই সমস্ত মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সতর্কতা বাড়ানোর জন্য আবেদন করেছিলাম। তৎসত্ত্বেও আজকের এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই সারা দেশে সংখ্যালঘু নিধনের যে মহাযজ্ঞ চলছে তারই অংশ হিসাবে আজকের এই ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। খবর পাওয়ার পর আমাদের হেমায়েতপুরের যে ইনচার্জ সহ আমরা সবাই ঘটনাস্থলে যাই। আমরা লাশ নিয়ে আসি পোস্টমর্টমের জন্য করতেছি এবং আমরা ব্যাপক অভিযান শুরু করেছি যে আসলে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। নিত্যরঞ্জন পাণ্ডে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমে 40 বছর ধরে সেবায়েত হিসেবে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার আলোয়া কংসুর গ্রামে। সময় সংবাদ, পাবনা। সাতক্ষীরায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর সানা গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। গতরাতে তালা উপজেলার চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে মাগুরা ইউনিয়নের চারা বটতলায় টহল দেওয়ার সময় রাস্তার ওপর একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেন তারা। এ সময় মোটর সাইকেল আরোহীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বোমার আঘাতে 2 পুলিশ সদস্য আহত হলেও তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় আহত হন মোটরসাইকেলের এক আরোহী। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শাটার গান ও 3 রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযানে নাশকতার বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী সহ 440 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে নাশকতা ও গুপ্ত হত্যা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গত সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত সাতক্ষীরায় অভিযান চালিয়ে 35 জনকে গ্রেফতার করা হয়। এর আগে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামাত শিবিরের 7 কর্মীকে গ্রেফতার করা হয়। একই সময় নাশকতা ছাড়াও হত্যা, ছিনতাই সহ বিভিন্ন মামলায় কুষ্টিয়ার 6 উপজেলায় অভিযান চালিয়ে 57 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া নাশকতার পরিকল্পনা করার সময় সিলেট বিভাগ থেকে 161 জন, দিনাজপুরে 100 জন, নড়াইলে 49 জন, সাতক্ষীরায় 35 জন এবং রাজশাহীতে 31 জনকে গ্রেফতার করা হয়েছে।
সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান বিএনপির নেতা কর্মীকে দমনে সরকারের কৌশল, এমনটাই আশঙ্কা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতাকে নজিরবিহীন মন্তব্য করে এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সাহসী অভিযানের কথা বলে ইতিমধ্যেই ক্রস ফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। 9 জন ইতিমধ্যেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এটা হচ্ছে তাদের সেই কৌশল, যে কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে এইটা একটা অজুহাত নিয়ে তারা আবারও বিরোধী দলের উপরে চড়া হবে বলে আমরা আশঙ্কা করি। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে এবার এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 6টি ধাপে সারা দেশে যে সহিংসতা হয়েছে, এটা অতীতে আর কখনো ঘটেনি, একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন তাদের অযোগ্যতা, দলীয় যে আনুগত্য, সেইভাবে তারা কাজ করেছে। সময় সংবাদে আরো থাকছে। স্বপ্নের দোহাই দিয়ে গরুর দুধ পান করিয়ে দিনের পর দিন অপচিকিৎসা চলছে যশোরের ঝিকরগাছায়। হাতিয়ে নেওয়া হচ্ছে নগদ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা ঠেকাতে ক্যাম্পাসে স্থাপন করা হচ্ছে 100-রও বেশি সিসিটিভি ক্যামেরা। এছাড়া টহল পুলিশ বাড়ানোরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষকদের হত্যার হুমকি দেয়ায় এসব উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাস পুলিশ চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে সাদিকুর রহমানের রিপোর্টে। 2004 সালের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসীদের হামলার শিকার হন লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ। গত বছর 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসিতে খুন হন মুক্তমানা লেখক অভিজিৎ রায়। এসব হত্যাকাণ্ডের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় তেমন একটা পরিবর্তন দেখা যায়নি। এসব হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই ছিনতাই ও ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ বেশ কয়েকটি পদক্ষেপ নিলেও তার কোনোটিই কাজে আসছে না। কেননা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে কয়েকটি প্রবেশপথ রয়েছে তার প্রত্যেকটি অরক্ষিত, যার ফলে এখানে যে কোনো সময় যে কেউ প্রবেশ করে চালাতে পারে নাশকতা। এমনটি আশঙ্কা প্রকাশ করছেন এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনেক সময় ছিনতাই ক্যাম্পাসের ভিতরেই হচ্ছে, তো আমার ক্যাম্পাসে আমি নিরাপদভাবে হাঁটতে পারতেছি না, বা টিএসসি যে ঘটনাগুলো ঘটে, ইভটিজিংই বলেন বা যে কোনো বিষয়ে। সন্ধ্যার পর দেখা যাচ্ছে যে একটা জায়গায় যখন অন্ধকার থাকে তখন সেই জায়গাটায় কেউ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার একটা প্রয়াস পায়। এত বিশাল বিস্তৃত একটা জায়গায় মানে সিসিটিভি ক্যামেরাতে কখনোই কিন্তু মানে নিরাপত্তা যে বিধান করা, নিরাপত্তা যে রাখা, সেটা কিন্তু অসম্ভব একটি কাজ। ক্যাম্পাস পুলিশ স্থাপন করা যায় তাহলে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় হবে। কারা আসছে কারা যাচ্ছে এটা কোনো নজরদারি নাই, সুতরাং এখানে সবাই ইনসিকিউর আমরা ফিল করি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেয় জঙ্গি সংগঠন। পরবর্তীতে তাদের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত করার পাশাপাশি আবাসিক শিক্ষকদের বাসভবনে বসানো হয় সিসি ক্যামেরা। প্রত্যেক ফ্যাকাল্টি নিজেদের মতো করে তারা নিজেদের খরচে ক্যামেরা স্থাপন করবেন। মূলত গোটা ক্যাম্পাসটাকেই সিসি ক্যামেরার আওতাভুক্ত করার চেষ্টা আমরা করছি। পুলিশের কমিশনার মহোদয়ের সাথে আমি কথা বলেছি, তো তাদের পক্ষ থেকে তারা সকল ধরনের ব্যবস্থা নেবেন বলেছেন। বহিরাগতদের অবাধ বিচরণে অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিঘ্নিত হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরুতেই বন্দরনগরী চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা খোঁড়াখুড়ি, উড়াল সেতু নির্মাণ কাজ, বিপণী বিতানে ক্রেতাদের ভিড় থাকায় যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। তবে লোকবল সংকট থাকলেও যানজট নিরসনে আন্তরিকতায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। 60 লাখ লোকের বাস বন্দরনগরী চট্টগ্রামে, আর নগরীতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে প্রায় 3.5 লাখের মতো। ঈদকে সামনে রেখে মানুষের সাথে যানবাহন চলাচলের সংখ্যাও বেড়ে যায় কয়েক গুণ। সেই সাথে বিপণী বিতানগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা খোঁড়াখুড়ি, উড়াল সেতু নির্মাণ কাজের কারণেও প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। খুব জ্যাম, আগ্রাবাদ থেকে আসতে আমার 1 ঘন্টা লেগে গেছে। এখন এখানে প্রচন্ড যানজট বাড়ছে আর কি। এখন মনে করেন এই বিকেলের পর থেকেই প্রচন্ড যানজট লাগা যায়, মানুষের
দুর্ভোগ আর কি। এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে, আর সামনে রোজা যত ঘনে আসবে তখন আরো বেড়ে যাবে। যানজটের জন্য আমরা ইনকাম দিতে পারতেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা আসলে অফিস থেকে বাসায় ফিরি আমাদের জন্য খুব বেশি যন্ত্রণা এটা, এই যানজট নিরসন হওয়া দরকার। অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগ এমনিতেই জনবল সংকটের কারণে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নগরীতে 1000 ট্রাফিক পুলিশ থাকার কথা থাকলেও বর্তমানে আছে তার অর্ধেক। এটা মেনে নিয়েই আমরা কায়িক পরিশ্রম ও আন্তরিকতা, এছাড়া কিছু নাই আমাদের হাতে। যেই পুলিশ যে ডিপার্টমেন্টে থাকুক তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি ট্রাফিককে সাহায্য করার জন্য। তো রোজাকে সামনে রেখে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমার মনে হয় সেগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে যানজটটা অসহনীয় পর্যায়ে যাবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনাকে যদি শৃঙ্খলার মধ্যে আনা যায় তাহলে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের সমস্যার কারণেই এই সমস্যাটা হয়। শৃঙ্খলাটা যদি ওখানে আনা যায় এবং যেখানে সেখানে গাড়ি পার্কিংটাকে যদি বন্ধ করা যায় তাহলে হয়তো অবস্থাটা এরকম অসহনীয় হবে না, কিছুটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। যানজট নিয়ন্ত্রণে রমজান চলাকালীন অবস্থায় নগরীতে ঢোকার সব প্রবেশ মুখ সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রাক ও লরির প্রবেশ নিষিদ্ধ করেছে ট্রাফিক বিভাগ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকে শুরুর দিকেই কেনাকাটা সেরে ফেলেন। আর আজ রমজানের শুরুর প্রথম শুক্রবার হওয়ায় বিপণী বিতানগুলোতে কিছুটা ক্রেতা সমাগম রয়েছে। এই মুহূর্তে রাজধানীর চাঁদনী চক মার্কেটে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপ্ন, আপনি ক্যামেরার যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি দেখেই সাধারণভাবে অনুমান করা যায় যে আসলে ঈদ শপিং এর ক্ষেত্রে যে অবস্থা সৃষ্টি হয়েছে চাঁদনী চক শপিং কমপ্লেক্সে, এই দোকানটি একটিমাত্র দোকান দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে পুরো মার্কেটের চিত্রটি কেমন। আমি এই শপিং কমপ্লেক্সটি মোটামুটি 3 তলা পর্যন্ত কেনাবেচা চলে এবং খুচরা বিক্রেতাদের জন্য ক্রেতাদের জন্য এই 3টি ফ্লোরে মোটামুটি বেচা কেনা চলে এবং 3টি ফ্লোরে আমরা ঘুরে দেখেছি। প্রত্যেকটি দোকানে কিন্তু এই ধরনের ভিড় আমাদের সামনে আমরা দেখতে পেয়েছি। মূল ব্যাপারটি এবারে ঈদ বাজারে যেটি প্রাধান্য পাচ্ছে সেটি হলো যে ঈদ বাজারে আমরা যে পোশাকগুলো দেখতে পাচ্ছি মেয়েদের পোশাকের ক্ষেত্রে সাধারণত দেশীয় পোশাকের চেয়ে একটু বাইরের আমদানি করা বিভিন্ন দেশের পোশাক, যেমন থাইল্যান্ড, পাকিস্তান, ভারতের পোশাকের চাহিদা কিন্তু একটু বেশি। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বিভিন্ন টেলিভিশন সিরিয়ালের অনুকরণে যেসব পোশাকগুলো আমাদের এখানে আমদানি করে আনা হয়েছে সেইগুলোর দিকেও কিন্তু একটু বাড়তি আকর্ষণ আমরা লক্ষ্য করছি। স্বাভাবিকভাবেই দেশীয় পোশাকের যেসব দোকানগুলো রয়েছে নির্দিষ্ট সেই দোকানগুলোতে কিন্তু ভিড়ভাট্টা একটু কম, কিন্তু যেগুলো আমদানি করা পোশাক সেগুলোতে কিন্তু বেশি ভিড়ভাট্টা আমরা লক্ষ্য করেছি। আরেকটি ব্যাপার আমরা এর মধ্যে খেয়াল করেছি যে কিছুক্ষণ আগে আমরা বাইরে গিয়েছিলাম, মার্কেটের সামনের যে রাস্তাটি রয়েছে এবং নিউ মার্কেট থেকে ঢাকা সিটি কলেজের যেতে যে রাস্তাটি দেখা যায় সেই রাস্তাটি কিন্তু এরই মধ্যে একটি ছোট যানজটের সৃষ্টি হয়েছে। এবং আরেকটি ব্যাপার যে প্রতিটি পয়েন্টে কিন্তু পুলিশের চেকপোস্ট রয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমরা ডিএমপি সূত্র থেকে জানতে পেরেছি। আরেকটি ব্যাপার যে ঈদ বাজারে আজকে যে অবস্থা এবং শুক্রবার যেহেতু প্রথম শুক্রবারে এরকম জমজমাট বাজার, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এবারের ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের যে লক্ষ্য তারা বলছেন যে সেই লক্ষ্যটি তারা অর্জন করতে সক্ষম হবেন। আরেকটি ব্যাপার যেটি ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ এসেছে সেটি হলো যে ঈদ বাজারে যে দেশীয় পোশাকগুলোকেই আসলে একটু বেশি জাঁকজমকপূর্ণ করে বিভিন্ন পুঁথি তারপরে লেস এগুলো দিয়ে সেটিকে বিদেশি বলে চালানোর একটি প্রয়াস তারা লক্ষ্য করেছেন এবং বেশ কিছু ক্রেতা প্রতারিত হওয়ার মতো খবরও আমরা পেয়েছি। তো স্বপ্না, আমার কাছে ঈদ বাজারের এই ছিল সবশেষ খবরাখবর। দর্শক, রমজান শুরুর পর আজ প্রথম শুক্রবার হয় বিপণী বিতানগুলোতে কিছুটা ক্রেতা সমাগম হচ্ছে। কেউ যাচ্ছেন কিছু কেনাকাটা করতে, কেউ যাচ্ছেন পণ্য যাচাই বাছাই করতে। আর এই বিষয়ে রাজধানীর চাঁদনী চক মার্কেট থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিআরটি এর দুর্নীতিমুক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেছেন শুধু দালাল নয়, দুর্নীতির সঙ্গে বিআরটি এর কর্মকর্তারাও জড়িত। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ পরিচালিত সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় মন্ত্রী আরো বলেন, ঈদে যানজট নিরসনে 14টি স্পটে পুলিশের পাশাপাশি 1000 স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। এছাড়া যে কোনো অবস্থায় রাস্তা দখলমুক্ত করা হবে। কবে পাবো দালাল মুক্ত বিআরটি? ভেতরে যদি যোগ না থাকে
তাহলে তারা প্রশ্রয় পায় কিভাবে? কোথাও কোথাও বিআরটিএ চেয়ার টেবিল নিয়ে বসে দালালরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়। 14টা স্পটে 3টি শিফটে 1000 সড়ক স্বেচ্ছাসেবক নিয়োগ করছি। তারা যানজট নিরসনে পুলিশকে সহায়তা দেবে। এবার এটাই একটা বাড়তি ব্যবস্থা। আর বিআরটিএ কে যানজট নিরসনের রাস্তাগুলোকে দখলমুক্ত করতে হবে, যে কোনো অবস্থা রাস্তা দখলমুক্ত রাখতে হবে। সময় সংবাদে আরো থাকছে। ইউরোপ ফুটবল শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে ফ্রান্স রোমানিয়ার লড়াই, নিরাপত্তা জোরদার। স্বপ্নের দোহাই দিয়ে ধর্মকে পুঁজি করে এক বকনা গরুর দুধ পান করিয়ে অপচিকিৎসা চালাচ্ছেন যশোরের ঝিকরগাছার কবিরাজ আম্বিয়া বেগম। রোগমুক্তির আশ্বাস দিয়ে গ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা। তবে এ ধরনের চিকিৎসাকে প্রতারণার ফাঁদ বলেই মনে করছেন এলাকার সচেতন মহল। আর চিকিৎসকরা বলছেন, বকনা গরুর দুধ পান করে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং কাঁচা দুধ খেলে শরীরের ক্ষতি হতে পারে। জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। না কোনো পরীক্ষা নিরীক্ষা, না কোনো ওষুধ, শুধুমাত্র বকনা গরুর দুধ দাওয়াই হিসেবে ব্যবহার করে অসংখ্য মানুষের অপচিকিৎসা চালাচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর শিক্ষকপাড়া গ্রামের কবিরাজ আম্বিয়া বেগম। তার দাবি, স্বপ্নে পাওয়া অলৌকিক ক্ষমতার কারণেই বাড়ির 18 মাসের বকনা গরুটি দুধ দিতে শুরু করেছে, যার 3 ফোঁটা পান করিয়ে অথবা চোখে ড্রপ আকারে দিয়ে মাথা ব্যথা, পেট ব্যথা, আলসার, চোখে কম দেখা ও চর্মরোগ সহ নানা রকম জটিল রোগ সারিয়ে তুলছেন তিনি। আর এই কাজে তাকে সহায়তা করছেন তারই কয়েকজন প্রতিবেশী। তবে বিনা পয়সায় চিকিৎসা দেবার দাবি করলেও মসজিদ কিংবা মিলাদে দান খয়রাতের নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। স্বপ্নে কিভাবে দেখেছি আমি নিজেই করতে পারবো না, দেখেছি যে আবার গরুর পালানে দুধ আছে। ওই অবস্থায় আমি সকালবেলা উঠে গোসল মোসল করে গরু ধোয়াইছি, পালানটা নিয়ে দেখি 4 বাটেই দুধ আছে। আর নিজে খাইছি, খাই নিজে সুস্থ হয়ে আশেপাশে মানুষ দিয়েছি, কম বেশি দিয়ে ওরা সুস্থ হয়ে গেছে। আমাদের 3টে ফাউন্ডেশন যায় মসজিদে, তারপরে আমাদের 88 আমরা মুরিদ দরগায় 88 দরগায় চলে যাচ্ছে টাকাটা। এদিকে আম্বিয়ার কথার ফাঁদে পড়ে আরোগ্য লাভের আশায় গ্রামের সহজ সরল মানুষগুলো ছুটে আসছেন তার কাছে। তবে এই কবিরাজি চিকিৎসাকে প্রতারণার ফাঁদ আখ্যা দিয়ে প্রশ্রয় দিতে নারাজ এলাকার সচেতন মহল। হাঁটুর ভিতর ব্যথা, আমি একদিন খাইছি তো আমার শিরা যন্ত্রণা করা কমে গেছে। যন্ত্রণাটা কম হয়েছে কিন্তু ব্যথাটা আছে অল্প অল্প। এটা একটা অপচিকিৎসা, এটা একটা প্রতারণার শামিল। এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হরমোন ইমব্যালেন্সের কারণে বকনা গরু দুধ দিতে পারে। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, কাঁচা দুধ অস্বাস্থ্যকর হওয়ায় সুস্থতার বদলে অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। হরমোনাল ইমব্যালেন্সের জন্য এটা হইতে পারে, কিন্তু এই দুধ খেয়ে যে মানুষের রোগ ব্যাধি সেরে যাবে এরকম কোনো ব্যাপার না। কাঁচা দুধ অবশ্যই ফুটিয়ে না খেলে এর মাধ্যমে শরীরে বিভিন্ন ধরনের জীবাণুর ঘটিত রোগ হতে পারে। আর এই যে 1 ফোঁটা 2 ফোঁটা দুধ যে খাওয়ায় রোগী ভালো হচ্ছে, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। স্থানীয়দের কেউ কেউ জানান, একসময় সীমান্ত থেকে আনা ভারতীয় মালামাল বিক্রি করে সচ্ছলতা পান আম্বিয়া বেগম। গত 8 মে থেকে স্বপ্নের দোহাই দিয়ে তিনি চালাচ্ছেন এই অপচিকিৎসা। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লুইভিলের ফ্রিডম হলে অনুষ্ঠিত হয়েছে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর নামাজে জানাজা। স্থানীয় সময় বৃহস্পতিবার তার দাফন অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত ব্যক্তিসহ জড়ো হন প্রায় 14,000 মানুষ। জানাজায় ইমামতি করেন ইসলামিক চিন্তাবিদ জাইদ শাকির। সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়নের ইচ্ছানুযায়ী তার শেষ বিদায় অনুষ্ঠানে শুক্রবার অন্যান্য ধর্মাবলম্বীদের অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, কৌতুকাভিনেতা বিল কসবি সহ অনেকে। মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি সবার জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছিলেন মোহাম্মদ আলী নিজেই। গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 74 বছর বয়সী সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন। খেলার খবর। ইউরোর জন্য প্রস্তুত ফ্রান্স। উৎসবের নগরীতে রূপ নিয়েছে পুরো দেশ। ইউরোপের ফুটবলের মর্যাদার এই আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে 24টি দল। 10টি ভেন্যুতে হবে আসরের ম্যাচগুলো। হ্যাট্রিক শিরোপা ঘরে তুলবে স্পেন নাকি মুকুট পড়বে নতুন কোনো দেশ, জানা যাবে 10 জুলাইয়ের ফাইনালে। এর আগে প্রতিদিন ফুটবল প্রেমীদের জন্য থাকবে নানা চমক। উদ্বোধনী ম্যাচে এই গ্রুপে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে রোমানিয়া।
ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের পর ফুটবল বিশ্বের অন্যতম সেরা আসর মানা হয় ইউরোকে। আধুনিক শিল্প, সাহিত্য ও দর্শনের তীর্থস্থান ফ্রান্সে বসছে বিশ্ব ফুটবলের উন্মাদনা সৃষ্টিকারী এই আসর। তৃতীয়বারের মতো এই আসরের আয়োজক হয়েছে ফরাসিরা। 1960 সালে ফ্রান্সে ইউরো চ্যাম্পিয়নশিপের শুরুটা হয়েছিল মাত্র 4টি দেশ নিয়ে। সেখান থেকে 8-16 পেরিয়ে সংখ্যাটা এখন দাঁড়িয়েছে 24-এ। 1984 পর আবারও সেই ফ্রান্সে ফিরে এসেছে ইউরো। এবারই প্রথমে 24টি দল নিয়ে হতে যাচ্ছে ইউরোপ সেরার লড়াই। উয়েফার এমন সিদ্ধান্তে যেসব দল আগে অংশগ্রহণের সুযোগ পেত না তাদের জন্য খুলেছে অপার সম্ভাবনার নতুন দ্বার। এবার তাই প্রথমবারের মতো ইউরোপের ফুটবলীয় এই মহাযজ্ঞে নামার সুযোগ পাচ্ছে গ্যারেথ বেলের ওয়েলস, আলবেনিয়া, স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড ও আইসল্যান্ড। 24টি দল 6টি গ্রুপে ভাগ হয়ে ইউরোর মুকুট জয়ের লড়াইয়ে নামবে। গ্রুপ এতে স্বাগতিক ফ্রান্সের সঙ্গে আছে রোমানিয়া, আলবেনিয়া ও সুইজারল্যান্ড। বি গ্রুপে আছে ইংল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া ও ওয়েলস। সি গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে আছে নর্দার্ন আয়ারল্যান্ড, পোল্যান্ড ও ইউক্রেন। ডি গ্রুপের অন্য 3 প্রতিপক্ষের চেয়ে ফেভারিটের তালিকায় এগিয়ে থাকবে স্পেন। টানা 2 বারের ইউরো চ্যাম্পিয়নদের সামনে এবার হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ। স্পেন ছাড়াও ডি গ্রুপে আরও আছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও তুরস্ক। ই গ্রুপে আছে বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড ও সুইডেন। গ্রুপ এফ এ আছে হাঙ্গেরি, আইসল্যান্ড, অস্ট্রিয়া ও পর্তুগাল। ফ্রান্সের 10টি শহরের 10টি স্টেডিয়ামে হবে ইউরোর ম্যাচগুলো। এরই মধ্যে সেজে উঠেছে স্তাদে ফ্রান্স, স্তাদে ভেলোদ্রোম, পার্ক অলিম্পিক, স্তাদে পিয়েরে মৌরি, স্তাদে জিওফ্রি গুইচার্ড, অ্যালিয়ান্স রিভেরা, স্তাদে বোলার ডেলেলিস ও স্তাদে মিউনিসিপাল। সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের, যার জন্য অধীর আগ্রহে বসে আছে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল পাবনার সেবাশ্রমের কর্মচারী নিত্যরঞ্জনের। জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। সাতক্ষীরায় চরমপন্থী নেতা সানা গুলিতে নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, সাঁড়াশি অভিযানে সারা দেশে আটক প্রায় 450। বিএনপি নেতাকর্মীদের দমন করতেই সরকার সাঁড়াশি অভিযানের কৌশল নিয়েছে, আশঙ্কা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের অবাধ বিচরণ আর অসামাজিক কর্মকাণ্ডে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা। নাশকতা ঠেকাতে স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এবং রোজার শুরুতেই অসহনীয় যানজটে নাকাল চট্টগ্রামের বাসিন্দারা। লোকবল সংকটের কথা বলছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনার পরামর্শ নগরবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।